ডিনামিক্স মোশন ইন প্লেনের মধ্যে আমাদের তিনটে পোর্শন রয়েছে আমাদের, সেটা হচ্ছে ইন কার্টেসিয়ান প্লেন, তারপর ট্যানজেনশিয়াল নর্মাল এবং পোলার প্লেনের মধ্যে। পোলার অর্থাৎ রেডিয়াল ক্রস রেডিয়াল, তাছাড়া রয়েছে ট্যানজেনশিয়াল নর্মাল অর্থাৎ ইন্ট্রিনসিক ইকুয়েশন দিয়ে যেগুলো হবে, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে কার্টেসিয়ান, তার মধ্যে কার্টেসিয়ানটা আমাদের জানার মধ্যেই, তাও কার্টেসিয়ানটা আমি একটু পরে করাবো, কারণ কার্টেসিয়ানে যা কনসেপ্ট তার জন্য আলাদা করে কোনো থিওরির দরকার পড়বে না, সেটা নর্মালি হবে। আমি একটা নতুন থিওরি দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল নর্মাল, ঠিক আছে, এবং রেডিয়াল ক্রস রেডিয়াল থিওরিটাও পড়তে হবে পরীক্ষা, কিন্তু এই থিওরি দুটো খুব ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টস অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। হেডিংটা দিতে হবে ট্যানজেনশিয়াল and normal components of velocity and acceleration. Tangential and normal components of velocity and acceleration, ঠিক আছে, এটা একটা থিওরি রয়েছে, সেই থিওরিটা আমাদের প্রুফ করতে হবে এখানে, ঠিক আছে, সেই থিওরিটা কিন্তু আমাদের এখানে প্রুফ করতে হবে এবং সেই প্রুফটা খুবই ইম্পর্টেন্ট। কারণ রেডিয়াল ক্রস রেডিয়াল অথবা ট্যানজেনশিয়াল নর্মাল এই দুটো থিওরি অল্টারনেটিভ ইয়ারে কিন্তু প্রায় এসেছে। আমি যদি এটার ইয়ার গুলো লিখি, এটা কোন কোন ইয়ারে এসেছে দেখ, সেটা হচ্ছে, তো আগের ইয়ার গুলো লিখে রাখছি এখানে, 2002, 2003, 2006, 2008, এরকম মোটামুটি অল্টারনেটিভ ইয়ারে প্রায় প্রত্যেকবারই এসেছে, আরো আছে, ঠিক আছে, ইয়ার গুলার লেখা নেই কিন্তু, তো মোটামুটি এরকম পরপর ইয়ারে কিন্তু এসেছে, ঠিক আছে, তারপরে আরো এসেছে। তো এই থিওরিটা খুব ভালো করে আগে পড়তে হবে এবং থিওরিটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই ট্যানজেনশিয়াল নরমালের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক সেটা। এটার মেন যে হেডিংটা সেটা কিন্তু তোর মোশন ইন প্লেনের আন্ডারে, পুরো ব্যাপারটা কিন্তু মোশন ইন প্লেন, মোশন ইন প্লেন। আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র মোশন ইন স্ট্রেট লাইন, এটা কিন্তু মোশন ইন প্লেন অর্থাৎ এক্স ওয়াই প্লেনের মধ্যে, এটা হচ্ছে চ্যাপ্টারটা। তো থিওরিটা করতে গেলে একটা ছবি আমাদের প্রথমে আঁকতে হবে। এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রয়েছে এখানে, ঠিক আছে। এখানে ধর কোনো একটা পার্টিকেল এরকম একটা কার্ভ বরাবর মুভ করছে, মানে একটা এরকম ভাবে আঁকিস না, সরি সরি, একটা অসুবিধা হতে পারে, তোরা আঁকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইছি না ছবিটা চেঞ্জ করতে, ছবিটা এরকম ভাবে আঁক। এরকম ভাবে একটা কার্ভ বরাবর মুভ করছে পার্টিকেলটা, ঠিক আছে। এবার এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটা, ধরলাম কোন একটা এ পজিশন থেকে ধর যাত্রাটা শুরু করছে, এবং এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটার পজিশন হচ্ছে পি, পি পয়েন্ট ধর এরকম কোন একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, এর কোঅর্ডিনেট কত, এক্স কমা ওয়াই, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবার আমি কি করছি, এই পি পয়েন্ট থেকে কার্ভটার উপরে একটা আমি, তোর এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে থাকছে ওয়াই অ্যাক্সিস, এখানে থাকছে অরিজিন অর্থাৎ 0 0, এদিকে থাকলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আমি কি করছি, এই পি পয়েন্টটাতে কার যে লাইনের উপর পার্টিকেলটা মুভ করছে, যে কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে, সেই কার্ভের পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করে নিচ্ছি, ঠিক আছে, একটা ট্যানজেন্ট ড্র করছি পি পয়েন্টে, কিন্তু আরো উঠবে ট্যানজেন্টটা, মোটামুটি এরকম টাইপের একটা কিছু ট্যানজেন্ট হবে, ঠিক আছে। আর ইয়ে করছি না, এরকম জায়গায় ধর পি পয়েন্টে টাচ করেছে, পি পয়েন্টে ধর টাচ করেছে, Perfect, ঠিক আছে। তাহলে টাচ করেছে যখন, তাহলে এটা হচ্ছে পি পয়েন্ট ট্যানজেন্ট, এবং সেই ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার, সেই ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে নর্মাল, সেই ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার লাইন সেটা হচ্ছে পি পয়েন্টে নর্মাল,
তাহলে এখানে আমরা ট্যানজেনশিয়াল নর্মাল যেহেতু বলছি, তাই ট্যানজেন্ট পি পয়েন্টে এবং নর্মালটা ড্র করে নিয়েছি। ঠিক আছে, দাদু ছবিটা আঁকা হয়েছে। হ্যালো, হ্যাঁ। না, কি হয়েছে? হয়েছে তো? আচ্ছা তাহলে এবার তারপরে দেখ, ট্যানজেন্ট এবং নর্মালটা ড্র করে নেওয়ার পরে এবার আমরা কিছু ইউনিট ভেক্টরস নেবো। যেহেতু আমাদের এখানে মোশনটা পুরোপুরি বিচার করতে হবে ট্যানজেন্ট এবং নর্মাল বরাবর, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর নয়। এখানে মোশনটা যেটা বিচার করতে হবে সেটা কিন্তু পি, যে কোনো একটা এনি ইনস্ট্যান্ট অফ টাইম পার্টিকেলের যে পজিশনে রয়েছে সেই আরবিটারি পজিশনে ট্যানজেন্ট নর্মাল বরাবর পার্টিকেলটার মোশন বিচার করতে হবে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর নয়। ফলে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যা কম্পোনেন্ট পাবো ভেলোসিটি অ্যাক্সিলারেশনের, সেটাকে ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমরা ট্যানজেন্ট বরাবর এবং নর্মাল বরাবর একটা করে ইউনিট ভেক্টর সেখানে আমরা নিয়ে নেব। ঠিক আছে, একটা করে ইউনিট ভেক্টর নিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ট্যানজেন্ট বরাবর যে ইউনিট ভেক্টরটা, সবার আগে দেখে নিই এখানে এই ট্যানজেন্টটা যেটা রয়েছে, যে পি পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে, সেই ট্যানজেন্টটা আমি ধরলাম এক্স অ্যাক্সিসের সঙ্গে, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে এক্স অ্যাক্সিসের যে পজিটিভ ডাইরেকশন তার সঙ্গে সাই অ্যাঙ্গেল তৈরি করেছে, সাই। ঠিক আছে, এবং ট্যানজেন্ট বরাবর যে ইউনিট ভেক্টর, আমরা এই বরাবর তো ইউনিট ভেক্টর জানি, এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। ট্যানজেন্ট বরাবর ইউনিট ভেক্টরটাকে আমি টি ক্যাপ নিয়ে নিচ্ছি, ট্যানজেন্ট বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমি টি ক্যাপ নিয়ে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমি এন ক্যাপ নিয়ে নিচ্ছি। টি ফর ট্যানজেন্ট, এন ফর নর্মাল। হয়েছে? এরকমভাবে যদি তোরা ইউনিট ভেক্টরটা নিয়ে নিস, তাহলে এখান থেকে এবার আমাদের ইয়েটা শুরু করতে হবে, থিওরিটা। যা যা এখানে ছবি থেকে, ছবির ডেসক্রিপশনটাকে একটু দিয়ে নেবো। ছবির ডেসক্রিপশনটাতে লেখ, লেট OX and OY be the fixed set of rectangular with the fixed set of rectangular axis, axis লেখা উচিত হবে কারণ দুটো অ্যাক্সিস যেহেতু পুরো ফর্মটা লিখতে হবে, axis in the plane in the plane of motion of the particle, পার্টিকেলটা যে প্লেনে মুভ করছে সেই প্লেনে আমরা OX এবং OY কে অ্যাজ এ ফিক্সড সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস হিসাবে ধরে নিচ্ছি। প্লেন অফ মোশন অফ দি পার্টিকেল হয়েছে। লেট, এবার পি পজিশনটার কথা বলছি আমি, পি পজিশনটা হচ্ছে এনি পয়েন্ট, মানে এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটা পি পজিশনে আছে। ঠিক আছে, এটা লিখে রাখ, লেট পি বি দি পজিশন অফ দি পার্টিকেল, পি বি দি পজিশন অফ দি পার্টিকেল at any instant of time t at any instant of time t moving along a plane curve. প্লেন কার্ভ মানে হচ্ছে একটা প্লেনের উপর যে কার্ভ রয়েছে সেটা, একটা
স্পেসে যদি কার্ভ থাকে তখন সেটা একটা সারফেস হয়ে যাবে, ঠিক আছে? তো প্লেন কার্ভ মানে হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কার্ভ রয়েছে সেটাকে একটা প্লেন কার্ভ বলা হচ্ছে, বা শুধু কার্ভ বলতে পারিস, অ্যালং এ প্লেন কার্ভ, ঠিক আছে? ওয়ার পি এর যে কোঅর্ডিনেটটা আমি সেটা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, পি এর কোঅর্ডিনেটটা কত, এক্স কমা ওয়াই। হয়েছে লেখা এতটা? তো হ্যাঁ। আচ্ছা এবার দেখ, এবার আমরা যে এই পয়েন্টটা একটা ফিক্সড পয়েন্ট এখানে নেওয়া আছে, এখানে যে একটা এই ফিক্সড পয়েন্ট নেওয়া আছে, সেই এই পয়েন্টটার ডেসক্রিপশনটা দেবো। এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি, এই পয়েন্টটা হচ্ছে এই কার্ভটার উপর একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? যেখান থেকে ধর আমি আচ্ছা, ডিস্টেন্সটা পিটা মেজার, কি বললে, এ ওয়াই না এক্স ওয়াই? এটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই, এ না, এক্স ওয়াই। আর ওটা ওই মানে ইকুইভ্যালেন্ট লিখেছো? হ্যাঁ, কোঅর্ডিনেট লেখার সময় তো তিনটা দাগই দেয়, ইকুইভ্যালেন্স সাইন দেয়। হয়েছে? জানি না, হ্যাঁ ঠিক আছে। এবার লেট 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 এ be a fixed point, be a fixed point on the curve, a be a fixed point on the curve, let, এবার ট্যানজেন্ট, আচ্ছা এখানে একটু লিখে রাখি, হোয়ার এপি যে আর্ক লেন্থটা রয়েছে, এপি আর্ক লেন্থটা রয়েছে, মাথায় এরকম ভাবে সাইন দিয়ে দিবি আর্ক লেন্থের, ঠিক আছে? এই সাইনটা হবে এ থেকে পি পর্যন্ত। এপি যে আর্ক লেন্থটা রয়েছে সেই ডিস্টেন্সটুকু আমি ধরে নিচ্ছি এস, ঠিক আছে? আর্ক লেন্থটুকু হচ্ছে এস, এ থেকে পি পর্যন্ত, সেটা কত, সেটা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে হোয়ার এপি ইকুয়ালস টু এস। ওকে, এইবার আমরা ট্যানজেন্ট নর্মালের ডেফিনিশনটা মানে কনসেপ্টটা আনবো এখানে, ট্যানজেন্ট এবং নর্মাল যে ব্যাপারটা হয়ে রয়েছে সেটা করব। লেট the tangent to the curve, let the tangent to the curve at P make an angle psi with the positive direction of x axis, ঠিক আছে? x axis এর পজিটিভ দিকের সঙ্গে psi অ্যাঙ্গেল তৈরি করেছে। ওকে, then we have the relations, then we have the relations, then we have the রিলেশনস। এখন যে রিলেশন দুটো আমরা লিখতে যাচ্ছি সেই রিলেশন দুটো কিন্তু মনে রাখতে হবে। এখন যে রিলেশন গুলো লিখবো সেটা কিন্তু একদম মনে রাখতে হবে এখানে। সেটা হচ্ছে সাইন সাই কস সাই এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কস সাই ইজ ইকুয়ালস টু ডিএক্স ডিএস, ডিএক্স ডিএস, এবং সাইন সাই ইকুয়ালস টু ডিওয়াই ডিএস। কস সাই ইকুয়ালস টু ডিএক্স ডিএস, সাইন সাই ইকুয়ালস টু ডিএস ডিএস, মানে ডিওয়াই ডিএস। এই দুটো রিলেশন একদম মনে রাখতে হবে এখানে, আর এই দুটো রিলেশনই পরে আমরা কাজে লাগাবো। এটা একদম মনে রাখবি যে ডিএক্স ডিএস করলে আমরা কস সাই পাবো এবং ডিওয়াই ডিএস করলে সাইন সাই, ঠিক আছে? তার প্রুফ আলাদা আছে, সেগুলো আমাদের করতে গেলে এখন ফার্স্ট সেমিস্টারে যেতে হবে। হয়েছে এতটা লেখা সবার?
আচ্ছা, এবার ইউনিট ভেক্টর গুলোর কথা বলবো। ইউনিট ভেক্টর, লেট আই ক্যাপ কমা জে ক্যাপ, জানিস তাও লিখে রাখলাম, উইথ ইউনিট ভেক্টরস along OX and OY respectively, তার সঙ্গে লেখা and p cap comma n cap be unit vectors। i cap j cap টা না লিখলেও অন্তত t cap n cap তো মেনশন করতেই হবে। t cap n cap be unit vectors along the positive direction of x axis, না x axis না, positive direction of tangent মানে উপরের দিকে, tangent and normal at p respectively। দেখা হয়েছে কিনা এতটা? হ্যালো, এতক্ষণ শুধুমাত্র ডেসক্রিপশন দিলাম, হ্যাঁ হয়ে গেছে। এখনো কোনো ক্যালকুলেশন শুরু করিনি। এবার থেকে এরপরে ক্যালকুলেশন, এরপর আর কোনো ডেসক্রিপশন নেই, এবার শুধু ক্যালকুলেশন। তো সেই ক্যালকুলেশন করার জন্য একটু আমাদের এখানে কিছুটা ভেক্টরের কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা ভেক্টরের যখন রেক্ট্যাঙ্গুলার ডিভিশন করেছিলাম, ঠিক আছে, তোর ফিজিক্সে ক্লাস 11-12 এগুলো করতে হয়, সেক্ষেত্রে এদিকে যদি এক্স অ্যাক্সিস থাকলো ধর, এদিকে থাকলো ওয়াই অ্যাক্সিস, এখানে যদি কোনো একটা ভেক্টর এফ থাকে, এখানে যদি কোনো একটা ভেক্টর এফ ভেক্টর থাকে, সেই এফ ভেক্টরের এখানে যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টরটার উপাংশ কত হবে, কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, সেটা কত হবে? এফএস cos থিটা, মানে এফ কস cos থিটা। এফ কস থিটা। এফ কস থিটা বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা লিখতাম সেটা হচ্ছে মড এফ কস থিটা, মানে এফ কস থিটা বোঝাতাম, তাই তো? এফ মানে মড এফ। একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর সেই কম্পোনেন্টটা হয়ে যাবে মড এফ সাইন থিটা, মড এফ সাইন থিটা। তো সেই রেসপেক্টে আমরা যদি এদিকে চলে আসি ছবিটাতে, তাহলে এখানে রয়েছে টি ক্যাপ, এই জায়গাটা আছে আমার কাছে টি ক্যাপ, ঠিক আছে, টি ক্যাপ। আর এখানে আছে হচ্ছে সাই, এটা টি ক্যাপ, এটা হচ্ছে সাই। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা হয়ে যাবে হচ্ছে মড অফ টি ক্যাপ cos psi, mod of t cap cos psi, that is equals to cos psi, because t cap টা 1, t cap এর মডুলাসটা কত, 1, ইউনিট ভেক্টরের মডুলাস, আর এদিক বরাবর সেটা হয়ে যাবে হচ্ছে mod of t cap sin psi, that is equals to only sin psi, ঠিক আছে, only sin psi। এবার আমাকে বলবি যে এই যে এফ ভেক্টরটাকে যে এরকম ভাবে লিখলাম, এটা মড এফ কস থিটা, এটা মড এফ সাইন থিটা, সেক্ষেত্রে এফ ভেক্টরটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? মড এফ কস থিটা এক্স অক্ষ বরাবর যেহেতু এটা কম্পোনেন্ট আই ক্যাপ প্লাস মড এফ সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে? পারি তো এটা করতে? সবসময় মাথায় রাখতে হবে। আরো এটা বললে আরো বেশি সুবিধা হবে তোদেরকে। যদি এদিক বরাবর তোকে আমরা এটাকে এফ এক্স বলি, এই উপাংশ যদি এফ ওয়াই হয়, এখানে যদি এফ ভেক্টর থাকে এক্স,
তাহলে এফটাকে আমরা লিখতে পারি না, এফ ভেক্টর ইকুয়ালস টু যদি এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ, পারি তো? সেই এফ এক্সটাই তো অ্যাকচুয়ালি এফ মড এফ কস থিটা, আর এটাই হচ্ছে সেই মড এফ সাইন থিটা। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ বোঝা গেছে। তো এখানে লেখ এবার রেসপেক্ট পি রেসপেক্টিভলি অব্দি হয়েছিল এখানে লেখাটা, সাইডে গুলো পারলে লিখে রাখবি, কারণ নাহলে ভুলে যাবি কখন কি করে কি হুট করে চলে আসছে। তাহলে therefore we have we have t cap equals to mod of t cap cos theta, cos theta না, এখানে cos psi I cap plus mod of t cap sin psi j cap। তাহলে this equals to, এটা হয়ে গেল cos psi I cap plus sin psi j cap, যেহেতু mod of t cap equals to 1 because t cap একটা ইউনিট ভেক্টর মডুলাস 1 হবে, ইউনিটি হবে। and n cap মানে হচ্ছে নর্মাল, ঠিক আছে? নর্মাল মানে হচ্ছে এই সাইটার সঙ্গে সেখানে পাই বাই টু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ মড অফ এন ক্যাপ কস সাই যেটা রয়েছে এটা হয়ে যাবে কস পাই বাই টু প্লাস সাই আই ক্যাপ, বিকজ ট্যানজেন্ট এবং নর্মালের মধ্যে মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা 90 ডিগ্রি, প্লাস মড অফ এন ক্যাপ সাইন পাই বাই টু প্লাস সাই জে ক্যাপ হয়ে যাবে। তাহলে দিস ইকুয়ালস টু এন ক্যাপটা ওয়ানের ক্ষেত্রে যেমন কস পাই বাই টু প্লাস সাই করলে কত হলো, মাইনাস সাইন হয়ে গেল, বিকজ সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কস কস মানে তোর পাই বাই টু মাল্টিপল যেহেতু, তাহলে কসটা হয়ে গেল সাইন, আর সেকেন্ড কোয়াড্রেন্ট বলে মাইনাস। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু পাই বাই টু এর জন্য সেটা কস হয়ে যাবে, তাহলে প্লাস কস সাই জে ক্যাপ। ঠিক আছে এতটা? হ্যালো? হ্যাঁ ব্যাস, এবার তোদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ডিটি ডিসাই করতে হবে, বল আমাকে। দেয়ারফর ডিটি ক্যাপ ডিসাই করলে কত হবে, ডিটি ক্যাপ ডিসাই কত হবে, এটা হচ্ছে টি, তার মানে সেটা হচ্ছে মাইনাস সাইন সাই আই ক্যাপ প্লাস কস সাই জে ক্যাপ, সেটাই দেখ আবার, সেটাই হচ্ছে এন ক্যাপ, সেটাই হচ্ছে আমাদের কাছে আবার এন ক্যাপ। এন্ড ডিএন ডিসাই করলে কত হবে, ডিএন ক্যাপ ডিসাই করলে কত হবে, ডিএন ক্যাপ ডিসাই করলে আমাদের চলে আসবে হচ্ছে এটার ডেরিভেটিভ, মানে হচ্ছে মাইনাস কস সাই আই ক্যাপ মাইনাস সাইন সাই জে ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টি ক্যাপ। হচ্ছে এতটা। এবার আমাদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন লাগবে, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টটা বার করতে বলেছে। তো ভেলোসিটি অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট বার করতে গেলে আমরা আগে এখানে যে পিটা রয়েছে, সেই রেডিয়াস ভেক্টরটাকে যদি আর ভেক্টর ধরে রাখি, সেই রেডিয়াস ভেক্টরটাকে যদি আমি বলি এখন আর ভেক্টর, দিস ইজ আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু পি পয়েন্টের জন্য সেটা কত হয়ে যাবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, হবে তো এটা? হ্যালো? হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে পি পয়েন্টের জন্য যদি এটা ওরকম হয়ে যায়, সেক্ষেত্রে লেট, তাহলে আর ভেক্টরটাকে কি রকম ভেক্টর বলা হয়, আর ভেক্টরটাকে কি ভেক্টর বলা হয়, পি পয়েন্টের জন্য আর ভেক্টরটাকে কি ভেক্টর বলবো?
পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর যেটাকে বলতাম আমরা, আর ভেক্টর বি দি পজিশন ভেক্টর, r vector be the position vector of P with respect to O. Therefore, তার মানে OP vector equals to ultimately R vector এবং R vector equals to x I cap plus y j cap, যেহেতু P এর পজিশন ভেক্টর, P কোঅর্ডিনেট হচ্ছে x, y, তাহলে সেটাকে পজিশন ভেক্টর লিখলে x I cap plus y j cap হয়ে যাবে। তাহলে therefore, তাহলে পজিশন ভেক্টর ডেরিভেটিভ করলে আমরা ভেলোসিটি পেয়ে যাবো। therefore velocity of the particle at P is, ভেলোসিটিটাকে আমরা কিভাবে পাবো? পজিশন ভেক্টর ডেরিভেটিভ, তার মানে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ডি আর ডিটি। ভি ভেক্টর সমান ডি আর ডিটি, টাইমের রেসপেক্টে পজিশন ভেক্টর ডেরিভেটিভ। এই টি আর ওখানে টি ক্যাপ কিন্তু সেম জিনিস নয়, এটিটাতে টাইম আর ওই টিটা হচ্ছে তোর মানে ট্যানজেন্টের বরাবর ইউনিট ভেক্টর। ডি আর ডিটি, ডি আর ডিটি, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ডি আর ডিটি, তার মানে ডি ডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মানে দিস ইকুয়ালস টু ডি এক্স ডিটি আই ক্যাপ প্লাস ডি ওয়াই ডিটি জে ক্যাপ। হয়েছে এতটা সবার? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবার লিখ নাও ডি আর ডিএস, থিওরিটা ভালো করে রেডি রাখবি, দেখে নিচ্ছিস কত ইয়ারে এসছে, ভালো করে প্র্যাকটিস না থাকলে কিন্তু অনেক কিছু ইউজ হবে। ডি আর ডিএস, তো ডি আর ডিএস মানে আমরা লিখতে পারি ডি আর ডিএস, মানে ডিডিএস অফ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মানে হচ্ছে ডিএক্স ডিএস আই ক্যাপ প্লাস ডিএক্স না ডিওয়াই ডিএস জে ক্যাপ। আবার ডিএক্স ডিএস আই ক্যাপ মানে হচ্ছে কস সাই আই ক্যাপ প্লাস সাইন সাই জে ক্যাপ। উপরে লেখা আছে, বক্স করা আছে, কস সাই মানে ডিএক্স ডিএস, সাইন সাই মানে ডিওয়াই ডিএস। এবার এটা কি হয়ে গেল? এবার এটা আবার টি টি ক্যাপের ফর্ম দিয়ে দিল, টি ক্যাপ, ডি আর ডিএস ইকুয়ালস টু টি ক্যাপ পেয়ে যাচ্ছি। ডি আর ডিএস মানে কি পাচ্ছি? টি ক্যাপ। ঠিক আছে, দেয়ারফোর ভি ভেক্টর মানে হচ্ছে আমরা পেয়েছি ডি আর ডিটি। ভি ভেক্টর মানে ডি আর ডিটি, ডি আর ডিটি মানে আমরা আবার লিখতে পারি ডি আর ডিএস ইন্টু ডিএস ডিটি, চেন রুল দিয়ে ডি আর ডিএস ডিএস ডিটি। হয়েছে? তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি? এটাকে ডট দেওয়া উচিত নয়, এটাকে এদিকে লেখা আরো ভালো, বিকজ এখানে ডি আর ডিএস হচ্ছে মানে এটা তো আরটা যদি ভেক্টর রয়েছে তার মানে এটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, বলে স্কেলার আর ভেক্টরের মাঝখানে ডট ফট কিছু দেওয়ার দরকার নেই, মানে হয় না সেটা কখনোই, দুটো আলাদা ফিল্ডের মেম্বার। তো জাস্ট নর্মাল মাল্টিপল আকারে লিখে রাখবো, মাঝখানে কিছু দেওয়ার দরকার নেই। তো ডিএসডিটি ডিএসডিটি, ডিএসডিটি মানে ডিএসডিটি, ঠিক আছে। আর ডিআরডিএস মানে এদিকে পেয়েছি টি ক্যাপ, ঠিক আছে। তার মানে এন ক্যাপের কোনো কম্পোনেন্ট সেখানে নেই, এন ক্যাপ বরাবর কোনো কম্পোনেন্ট নেই, হয়েছে। তাহলে দেয়ার ফোর এখানে লেখ, তাহলে দিস ইকুয়ালস টু ভি টি ক্যাপ প্লাস জিরো এন ক্যাপ, ওয়ার ভি ইকুয়ালস টু হচ্ছে ডিএস ডিটি, এস কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তার মানে এখানে ভি। ওকে, তাহলে এখানে জাস্ট লিখে রাখি এবার দেওয়ার ফোর, তাহলে এখানে দেখতে পাচ্ছিস টি এর কম্পোনেন্ট হচ্ছে ডিএসডিটি, ভি এর থেকে ডিএসডিটি বলে বেশি মনে রাখবি। টি এর কম্পোনেন্ট হচ্ছে ডিএসডিটি আর এন এর কম্পোনেন্ট জিরো, ভেলোসিটি তার মানে ভেলোসিটি বরাবর
মানে ভেলোসিটির কোনো নর্মাল বরাবর কম্পোনেন্ট থাকে না, ভেলোসিটিটা সবসময় হচ্ছে ট্যানজেন্ট বরাবর কাজ করে। ভেলোসিটি কিন্তু নর্মাল বরাবর কাজ করে না, ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর কাজ করে সবসময়। কিন্তু এই জিনিসটা তোরা এর আগে শুনেছিস, মনে আছে কিনা জানি না, তবে এই কথাটা শুনেছিস। কিন্তু তোরা ইয়েটা মানে কোনো লজিক ছাড়া সেটাকে মনে রাখতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে যে ভেলোসিটি সবসময় ট্যানজেন্ট বরাবর কাজ করবে। একটা সার্কুলার পথে যদি আমাদের বলে যে একটা মানে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হতে পারে এরকম টাইপের কোনো একটা কোয়েশ্চেন ছিল, সেখানে দেখি মনে করবে একটা বস্তু যদি সমবেগে একটা সার্কেল বরাবর ঘুরতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার গতি ও মুখ প্রতি মুহূর্তেই চেঞ্জ হয়ে যেত, কেননা এখানে এই এই পয়েন্ট হচ্ছে সেটা ট্যানজেন্ট বরাবর এদিকে মুভ থাকছে, এই পরের পয়েন্টে আবার গেলে চলে গেলে ট্যানজেন্ট বরাবর মুভ করলে এদিকে, তারপরে আবার এইদিকে। তো ভেলোসিটির অভিমুখ কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে থাকছে, কিন্তু বেগটা সমবেগেই সে চলছে। ঠিক আছে, এরকম টাইপের একটা ব্যাপার ছিল, সেখানে আমরা জাস্ট কথা মুখস্থ করে রেখেছিলাম যে বেগ সবসময় গতিপথের স্পর্শক বরাবর ক্রিয়া করে। কিন্তু সেটা কিন্তু এখন সেটা প্রমাণ হচ্ছে যে ভেলোসিটির কেবলমাত্র ট্যানজেন্ট বরাবরই অভিমুখ রয়েছে, মানে ট্যানজেন্ট বরাবর কম্পোনেন্ট রয়েছে, নর্মাল বরাবর কম্পোনেন্ট কিন্তু সেটা জিরো। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ where v equals to dsdt, এখানে জাস্ট কনক্লুশন করে রাখি therefore the of velocity component of velocity in the direction of the tangent of the tangent, এত কথা না লিখলেও হতো, tangent ব্র্যাকেটে লিখে রাখি tangential component, জাস্ট tangential component of velocity, tangential component of velocity। ঠিক আছে, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাকে আমরা লিখবো vs দিয়ে, velocity equals to vs এবং which is equals to v, v মানে হচ্ছে এখানে ds dt, এই ভিটা কি, ভিটার ভ্যালু হচ্ছে ds dt। আর নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি equals to vn, v suffix n which is equals to 0, নর্মাল কম্পোনেন্ট নেই, অ্যাক্সেলারেশনের আছে, অ্যাক্সেলারেশনের নর্মাল কম্পোনেন্ট হয়, ট্যানজেনশিয়াল নর্মাল দুটো কম্পোনেন্টই হয়, কিন্তু ভেলোসিটি কেবলমাত্র ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আছে, নর্মালটা 0। ঠিক আছে, হয়েছে এতটা। এটা কিন্তু ফর্মুলার মতো করে মুখস্থ রাখতে হবে, অঙ্ক যখন করতে দেবে তখন কিন্তু ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্ট উল্লেখ করে করে বলবে, সেক্ষেত্রে ফর্মুলা মনে রাখতে হবে যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে ভেলোসিটি ডিএস ডিটি, নর্মালটা 0। ঠিক আছে, এভাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে, এখনো শেষ হয়নি, অ্যাক্সেলারেশনের বার করতে বলেছে, এবার অ্যাক্সেলারেশন করতে হবে। তো লিখলে এফ ভেক্টর বি দি acceleration of the particle acceleration of the particle at p, therefore f ভেক্টর মানে কি, ডিভি ডিটি, ডিভি ডিটি। এবার ডিভি ডিটি মানে কি পেয়েছি, ভি মানে কি পেয়েছি, ভি মানে পেয়েছি পেয়েছি হচ্ছে, দেখ কি পেয়েছি, ডিএস ডিটি টি ক্যাপ, ভি মানে পাওয়া গেছে ডিএস ডিটি টি ক্যাপ, তাই তো, এইটাকে ধরবি, এইটা এই স্টেপটাই ভাইটাল, ডিএস ডিটি টি ক্যাপ, এন ক্যাপ তো ওখানে জিরোই আছে, তো ডিএস ডিটি
টি ক্যাপ এরকম পেয়েছিস। তো এবার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাচ্ছি d2s dt2 টি ক্যাপ প্লাস ds dt কে যদি আবার সেম রাখি dt ক্যাপ dt। ঠিক আছে, এটা আবার ওয়ান করে দিস না, এটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস, নিচে একটা টাইম উপর একটা তোর টি ক্যাপ মানে হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ট্যানজেনশিয়াল ইউনিট ভেক্টর। তো d2s dt2 সেটাকে ডাইরেক্ট আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাবো সেখান থেকে, সেটা নিয়ে চাপ নেই, ds dt টাকে সাজাতে হবে। ds dt এর এখানে চেন রুলটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ds dt টাকে আমরা প্রথমে লিখবো, ds dt এর ভ্যালু আমরা কিন্তু লিখবো কি দিয়ে, ds dt টাকে লিখবো হচ্ছে, আচ্ছা ds dt টা যা আছে থাক, ds dt টাকে গন্ডগোল করে লাভ নেই, ds dt যা আছে থাকলো। সঙ্গে dt টাকে আমরা করছি কি dt ক্যাপ d psi। দেখবি আমরা প্রথম দিকে যখন করেছি এখানে ডেরিভেটিভ করার সময় সাই দিয়ে ডেরিভেটিভ করা আছে, তাহলে dt ক্যাপ d psi। ঠিক আছে, dt ক্যাপ d psi, তারপর d psi dt করব না, d psi ds করব, করে ds dt করব। ঠিক আছে, এটা করলে যা আসবে আসবে। এটা এখানে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, আর এটাকে চেন রুল করার জন্য d psi নিয়ে এসেছি। এখানে d psi ds আছে, এখানে ds dt আছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট এখানে dt না লিখে ds করে আবার dt লিখেছি, কারণ এটার ভ্যালু আলাদা হয় এটার ভ্যালু আলাদা হয়। d psi এর নিচে dt লিখে কোনো লাভ হবে না। তাহলে কি হচ্ছে দেখ, d2s dt2 t ক্যাপ প্লাস এখান থেকে তো আমরা ds dt স্কোয়ার পেয়ে যাচ্ছি, হোল স্কোয়ার ds dt হোল স্কোয়ার d psi ds d psi ds dt d psi মানে আমরা n ক্যাপ পেয়েছিলাম। ঠিক আছে, n ক্যাপ, তাহলে this equals to d2s dt2 t ক্যাপ, এটা মানে v লিখেছিলাম, তাহলে এটা হচ্ছে v স্কোয়ার। আর d psi ds সম্পর্কে কারোর কি কিছু মনে আছে ফার্স্ট সেমিস্টারের কনসেপ্টে? রেডিয়াস অফ কার্ভেচার জিনিসটা কি মনে আছে কিছু? বেসিক একদম ফর্মুলাটা রেডিয়াস অফ কার্ভেচারের জন্য। আচ্ছা লিখেই দিই, রেডিয়াস অফ কার্ভেচার at p equals to রো, রো এর ফর্মুলা হচ্ছে ds d psi, রো এর ফর্মুলা হচ্ছে ds d psi, ds d psi করলে রো পাওয়া যেত। রো মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে এখানে d psi ds রয়েছে, তার মানে 1/রো হবে। হচ্ছে, ব্যাস এটাই তো ভেলোসিটি আর মানে তোর ট্যানজেনশিয়াল নরমাল কম্পোনেন্ট। তাহলে এখানে লেখ, therefore the tangential component of acceleration at p equals to fs, fs মানে হচ্ছে d2s dt2, আর নর্মাল কম্পোনেন্ট of acceleration এটা হচ্ছে ft, মানে ft না fn, ইকুয়ালস টু হচ্ছে v স্কোয়ার বাই রো। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই যে চারটে ফর্মুলা পেলি, সেই চারটে ফর্মুলা কিন্তু এখানে একদম মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে fs মানে vs ইকুয়ালস টু ds dt বা v যাই বলবি, vt ইকুয়ালস মানে vn টা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে 0,
fs equals to d2s dt2 আর fn equals to হচ্ছে v স্কোয়ার বাই রো, ভি মানে আবার ds dt, তার মানে 1/ρ ds dt স্কোয়ারও ভাবতে পারিস দরকার পড়লে। এই যে চারটে ফর্মুলা, ছোট ছোট চারটে ফর্মুলা মুখস্থ থাকলে তার মধ্যে এটা বুঝতেই পারছি এটা লাগবে না, কারণ জিরো মানে ওটা কোনো কাজে লাগবে না অঙ্ক করতে। এই চারটে ফর্মুলা জানা থাকলে এই কোশ্চেনের অঙ্ক কিন্তু হয়ে যাবে, এবং এই থিওরিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রমাণটা হয়েছে এতটা। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এটার উপর দুটো প্রবলেম দেখি। ফার্স্ট এই কোশ্চেনটা দেখ, কোশ্চেন লেখার জন্য জায়গা রেখে দিবি, কারণ কোশ্চেন গুলো একটু বড় টাইপেরই হবে ডিনামিক্স এর। বলেছে পার্টিকেল moves in a plane curve so that its tangential and normal accelerations are equal. tangential normal acceleration গুলো equal বলে দিয়েছে। the angular velocity of the tangent is constant। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটাই কনস্ট্যান্ট বলেছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এখানে আগে একটু ফর্মুলায় কয়েকটা জিনিস লিখে রাখ, ঠিক আছে। কয়েকটা জিনিস বলতে এখানে যে আমরা এফএস টাকে লিখেছি, এফএসটা ডিএসডিটিটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ডিএসডিটিটাকে চাইলে তোরা এইভাবে লিখতে পারিস নিশ্চয়ই। ডিএস ডিএস কি লিখবি বলতো, ডিএস ডিভি বা ডিভি ডিএস করি, ডিএস ডি টু এস ডিটি, তো তো সেটাকে আমরা লিখতে পারছি কত, ডিডিটি অফ ডিএস ডিটি, তার মানে হচ্ছে ডিভিডিটি। আবার ডিভিডিটাকে আমরা লিখতেই পারি ডিভিডিএস ইন্টু ডিএসডিটি, ডিএসডিটি মানে আবার হচ্ছে ভি, ভি ইন্টু ডিভিডিএস, এই ফর্মটা ইউজ করলে করতে পারি। ঠিক আছে, এটা করলে অনেক সময় সোজা হয় ব্যাপারটা, ভি ইন্টু ডিভিডিএস। ওকে, আমরা ভেঙে ভেঙে যে ফর্মগুলো সেগুলোই বেশি ইউজ করবো, তাতে সুবিধা হবে। ভেঙে দেওয়া যে ফর্মগুলো সেটা ইউজ করবো, তাহলে সুবিধা হবে। যেমন এটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ভি স্কোয়ার, রো মানে হচ্ছে তোর পাশে যে নিচে রোটা রয়েছে সেটা হচ্ছে, তাই জন্য থিওরি তোদের জানতেই হবে, থিওরি না জানা থাকলে এগুলো আমরা বার করতে পারবো না। রো মানে হচ্ছে ডিএস ডিসাই, তাহলে নিচে রো আছে তার মানে ডিসাই ডিএস। এই যে অ্যানালিটিক্যাল মানে তুমি ব্রেক করা যে ফর্মটা, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না অঙ্ক করতে পারবো না আমরা। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুনি ফর্মুলা জেনে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে অসুবিধা হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা ওখানে বললো হঠাৎ করে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে টাইমের রেসপেক্টে যে অ্যাঙ্গেলের চেঞ্জ, অ্যাঙ্গেল বলতে এখানে ডি সাই মানে সাই, তার চেঞ্জটা করতে হবে টাইমের রেসপেক্টে, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ডিসাই ডিটি। তাহলে এটা একটু মনে রাখবি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ডিসাই ডিটি। এই কথাগুলো জিনিস মনে রাখলে এখানে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা তাহলে এবার অঙ্কটার দিকে আসি। অঙ্কটাতে জাস্ট ছবি ছবি কিছুই আঁকতে হবে না, জাস্ট বলে দিয়েছে ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সেলারেশন দুটো সমান হলে আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি ট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি কার্ভ। এই কার্ভের ইকুয়েশনটা বার করতে বলেছে। ইকুয়েশন বলতে এখানে কত বেশিরভাগ কোয়েশ্চেনে বলা থাকবে ইন্ট্রিনসিক ইকুয়েশন। এই যে ইন্ট্রিনসিক, তোর ইন্ট্রিনসিক এসআইসি, ইন্ট্রিনসিক ইকুয়েশন। ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে হচ্ছে
এস আর সাই দিয়ে যে ইকুয়েশন গুলো হয় সেটাকে ইন্ট্রিনসিক ইকুয়েশন বলে। এস এবং সাই দিয়ে যে সকল ইকুয়েশন হয় এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। এক্স ওয়াই দিয়ে সেটাকে আমরা বলি কার্টেসিয়ান ইকুয়েশন। আর থিটা দিয়ে হলে আমরা জানি পোলার ইকুয়েশন। আর এস এবং সাই দিয়ে যে সকল ইকুয়েশন হয় কার্ভের ইকুয়েশন সেগুলোকে আমরা বলি ইন্ট্রিনসিক ইকুয়েশন। ঠিক আছে, এস আর ভ্যারিয়েবল হিসেবে ডিট করা হয় সেক্ষেত্রে। সাইটা কি, সাইটা হচ্ছে কোন ওই কার্ভের উপর কোন একটা পয়েন্টে অঙ্কিত স্পর্শকের মানে নতিটা বা এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে সাই। এবং কোন একটা ফিক্সড পয়েন্ট থেকে ওই আরবিটারি পি পয়েন্টের যে ইয়েটা আর্ক লেন্থটা সেটা হচ্ছে এস। শুরু কর। লেট পি বি দি পজিশন পি ব্র্যাকেটে একবারে বলে দিত এক্স ওয়াই কথাটা, নাহলে আবার পরে বলতে হবে পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই বি দি position of the particle, with the position of the particle at any instant of time t। ঠিক আছে, at any instant of time t in its in path and the tangent to the curve and the tangent to the curve at p make an angle psi with the positive direction of x-axis। ঠিক আছে, মানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে সাই। এবার কোয়েশ্চেনে কি বলে দিয়েছে দেখি, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম আমাদের বলে দিয়েছে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি equals to d psi dt equals to কনস্ট্যান্ট বলে দিয়েছে। ঠিক আছে, মানে এটা আমি ধরে নিচ্ছি কে, এটা কনস্ট্যান্ট, তার মানে নিচে একবার লিখে রাখি ঠিক করে, d psi dt equals to কে, এটা কাজে লাগবে। আর তাছাড়া কি বলতে চাইছে, বলেছে তোর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নর্মাল অ্যাক্সিলারেশনটা সমান। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু fs ইকুয়ালস টু, আমি অনেকগুলো ফর্ম দেখিয়েছি তার মধ্যে আমি বললাম ভি ইন্টু ডিভিডিএস ফর্মটা বেশি ইউজফুল। যেমন তোর ইয়েতেও যখন মোশন ইন স্ট্রেট লাইন করেছিলাম তখন কিন্তু ভি ইন্টু ডিভি ডিএক্স এই ফর্মটা বেশি কাজে লেগেছিল, এটা দিয়ে বেশিরভাগ মানে প্রায় সব অঙ্কই করেছি। আরেকটা হচ্ছে নর্মাল অ্যাক্সিলারেশন, নর্মাল বলতে নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো। ভি স্কোয়ার বাই রো মানে সেটাকে আমরা আরো ঠিকঠাক করে যদি লিখি, যেহেতু এখানে ভি রয়েছে ভিটাকে আমি আর এখানে খাটাচ্ছি না, বরঞ্চ রোটাকে যদি ঠিক করে লিখি তাহলে সেটা হবে ভি স্কোয়ার বাই ডিএস ডি সাই
রো মানে হচ্ছে ডিএস ডি সাই, তো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইন্টু ডি সাই ডিএস। হয়েছে? দেখে হয়েছে এতটা? তো হ্যাঁ হয়ে গেছে। একটু ছোট করবে? হলো? হ্যাঁ হয়ে গেছে। নেক্সট দেখ, তো নর্মাল এক্সপ্রেশনটা আমরা এরকম পেলাম। এবার লিখ নাও fs ইকুয়ালস টু fn, এটাই কোশ্চেনে বলে দিয়েছে, fs ইকুয়ালস টু fn। তাহলে fs ইকুয়ালস টু fn যদি হয় তার মানে হচ্ছে fs টা কত, ভি স্কোয়ার, না, হ্যাঁ ভি কি ছিল যেন, ভি ইন্টু ডিভিডিএস, ভি ইন্টু ডিভিডিএস, আর ওই থেকে পেলাম ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিএস। ওকে, তাহলে ভি ইন্টু ডিভিডিএস যদি করিস তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে হচ্ছে ডিভি বাই ভি। ওদিকে ডিএস তরফে কাটা যায় না, কেন জাস্ট এমনি নর্মাল বাদ দিয়ে দিলাম, এরকম টাইপের পাচ্ছি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি লগ ভি, এটা হচ্ছে শুধু সাই প্লাস কোন একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টটাকে ধরো লগ সিও লিখতে পারিস, তাহলে হয়ে গেল লগ ভি বাই সি ইকুয়ালস টু সাই। তার মানে ভি বাই সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাই, তার মানে ভি ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার সাই। হয়েছে? তাহলে ভি মানে আবার হচ্ছে ডিএস ডিটি, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার সাই। কিন্তু এখানে ডিএস আছে সাই আছে, আমার টি এর তো কোনো প্রয়োজন নেই, তাহলে সেটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে ডিএস ডি সাই ইন্টু ডি সাই ডিটি, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার সাই। আবার ডি সাই ডিটির ভ্যালু কত, ডি সাই ডিটির ভ্যালু কত, হ্যালো, কে কে কে, তাহলে কে যখনই বসিয়ে দিলাম তাহলে টি বলে কিছু থাকলো না এখানে। দিস ইমপ্লাইজ ডিএস ডি সাই ইকুয়ালস টু সি বাই কে ই টু দি পাওয়ার সাই। তার মানে ডিএস ইকুয়ালস টু সি বাই কে, এটাকে অনেক সময় ক্যাপিটাল এ ধরলে দেখতে সুন্দর লাগে ফর্মটা, ঠিক আছে, ই টু দি পাওয়ার সাই ডি সাই। এর ক্যাপিটাল এ ইকুয়ালস টু তোর সি বাই কে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস এস ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার সাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সাই প্লাস কোন একটা নতুন কনস্ট্যান্ট বি চলে আসবে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার সাই প্লাস বি, তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। দিস ইজ দি required intrinsic equation of the curve। বোঝা গেছে, অনেক ডেরিভেটিভের চেঞ্জ রয়েছে এখানে, তাছাড়া ক্যালকুলেশন তো আর তেমন কোনো জটিল কিছু না, ডেরিভেটিভে অনেক সময় চেইন রুল কাজে লেগেছে অনেক কিছু। বেকার লেগেছে চ্যাপ্টারটা।
এই চ্যাপ্টারটা এরকম, কিন্তু কার্টেসিয়ানটা ভালো, কার্টেসিয়ানটা আর পোলারটা ভালোই যাবে। কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো এরকম, কিন্তু সোজা অঙ্ক, অন্য চ্যাপ্টার থেকে তুলনামূলক সোজা দু একটা অঙ্ক করার পর। ঠিক আছে, হয়েছে অঙ্কটা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এগুলো তোমার খাতায় করা আছে? এগুলো খাতায় করা থাকলেও খাতাতে তো এরকমভাবে ডিটেলসে অত করা নেই। আচ্ছা দেখ, a point moves in a plane curve so that its tangential acceleration is constant. Tangential component হচ্ছে constant বলেছে acceleration এর, and the tangential velocity যেটা, নর্মালটা নিশ্চয়ই বলবে না কারণ নর্মালটা জিরো হয়। tangential velocity কত হবে? এটা হচ্ছে ds dt বা v। সেটা বলছে নর্মাল অ্যাক্সেলারেশন আর ইন এ কনস্ট্যান্ট রেশিও। তার মানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বাই নর্মাল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি বাই নর্মাল ভেলোসিটি করলে তবে সেটা একটা কনস্ট্যান্ট রেশিওতে থাকছে, মানে এটা কনস্ট্যান্ট হচ্ছে সেই বাইটা। ফাইন্ড দি ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দি কার্ভ। ঠিক আছে, আছে। তাহলে এখানে আগের যে এইটুখানি লেখা পুরো লিখে নিতে হবে, এটুখানি আমি আর বলছি না, বেশি লিখতে যাবি না, এটুখানি লিখলেই হবে। আচ্ছা, এটুখানি লিখে নিতে হবে এখানটাতে। এরকম লিখে নেওয়ার পর লিখতে যতটা জায়গা লাগবে রেখে দিবি। তারপর আমি ডাইরেক্ট অঙ্কতে চলে আসি। অঙ্কটাতে বলেছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট বলেছে, এবং ট্যানজেনশিয়াল ভেলোসিটি বাই অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল ভেলোসিটি বাই নর্মাল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট রেশিও। ঠিক আছে, তার মানে যা যা বলেছে সেগুলো আমি লিখে নিই এখানে একবার করে। তাহলে এখানে লিখ হিয়ার tangential velocity equals to vs equals to ds dt। ঠিক আছে, ds dt বা v যা খুশি। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে fs, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে fs। fs টা কত বল, কে বলবি? ইন্টু ডিভিডিএস। আচ্ছা, ট্যানজেনশিয়াল আমার অ্যাক্সেলারেশনটা কি দরকার ছিল, আদৌ দেখে নি একবার। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, হ্যাঁ দরকার আছে, নর্মালটাও দরকার আছে, সবই মোট করা দরকার আছে। হ্যাঁ, কি বলছিলি বল এবার। v বি ইন্টু ইন্টু ডিভি, হুম, ভি ইন্টু ডিভি ডিএস। ওকে, আর নর্মালটা বি স্কোয়ার ইন্টু ডিসাইডিএস। স্কোয়ার ইন্টু ডি সাই ডিএস বা ভি স্কোয়ার বাই রো। ঠিক আছে, তো যাই বলিস ভি স্কোয়ার ইন্টু ডি সাই ডিএস লিখে রাখছি, ডি সাই ডিএস। ওকে, এইবার দেখ, তো দেয়ার ফোর অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম
কি কি বলেছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটাকে কনস্ট্যান্ট বলে দিয়েছে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কে বলেছে সেটা কনস্ট্যান্ট। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মানে কি, সেটা হচ্ছে এফএন। এফএন ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলা আছে। এফএন যদি কনস্ট্যান্ট হয়, এফএন মানে কত এটা, তাহলে ভি স্কোয়ার ডি সাই ডিএস ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ধর কে ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা সরি উল্টো লিখলাম, এখানে কি দিয়েছে দেখি তো, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, আমি নরমাল অ্যাক্সিলারেশনটাই কনস্ট্যান্ট করে দিয়েছি। ঠিক কর এটা। এফএস ইকুয়ালস টু কনস্ট্যান্ট দিয়েছে, তার মানে এফএস বলতে আবার কি আছে জানো, ভি ডিভিডিএস, ভি ইন্টু ডিভিডিএস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমি কে ধরে নিচ্ছি। আর নর্মালটা কি বলেছে, আরেকটা কি বলেছে বল, ট্যানজেনশিয়াল ভেলোসিটি বাই নর্মাল অ্যাক্সেলারেশন, সেটাও কোনো একটা কনস্ট্যান্ট। সেটা অন্য কিছু ধর, সামথিং, কি ধরবি বল, ধর ল্যামডা ধরে নিচ্ছি, মানে সংখ্যা সংখ্যা ধরলাম, ল্যামডা সংখ্যা মানে কি, ওই পি যে ধরবো, পি আবার রয়েছে তো, একটা ধর ল্যামডা ধরে নিলাম। ভিএস মানে কি, ভিএস মানে হচ্ছে ভি, আর এফএন মানে কি, ভি স্কোয়ার বাই, মানে ভি স্কোয়ার ইন্টু ডিসাই ডিএস, দিস ইজ ইকুয়ালস টু ল্যামডা, তাই তো। তাহলে এখান থেকে একটা ভি কেটে যাবে, তার মানে ভি, তাহলে আমরা যেটা পাচ্ছি 1/v ইন্টু ডিএস ডিসাই ইকুয়ালস টু ল্যামডা হবে এটা। হ্যালো, একটু দাঁড়াও, অনেকটা বাকি পড়ে গেছে। ও আচ্ছা, লিখতে থাক। তুমি কিন্তু ক্লাসটা শেষে পিডিএফটা দিয়ে দিও, আমার মাঝখানে মাঝখানে বাদও গেছে। ঠিক আছে, দিয়ে দেবো। হয়েছে এবার এতটা। হয়ে গেছে। তারপর এই পাতি চেইন রুল অ্যাপ্লাই হচ্ছে, ভি এর ভ্যালু কত আবার, যে কটা আমি ফর্মুলা লিখে দিয়েছি ওগুলো একটু এদিক ওদিক করে ওলট পালট করে বসাতে হবে। ভি এর ভ্যালু আবার হচ্ছে ডিএস ডিটি, ঠিক আছে। আমি কোনো স্টেপ জাম্প করছি না যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আবার 1/v ছিল, এটা উল্টে গেলে আবার ডিটি ডিএস, তার মানে দিস ইমপ্লাইজ ডিটি ডিসাই, আলটিমেটলি সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি চলে আসলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, সেটা ঘুরিয়ে দিয়েছে। তার মানে বুঝতেই পারছি, যদি আমরা ইয়েটা করি, কি বলবো, এফএন বাই ভিএস, এফএন বাই ভিএস যদি করি তাহলে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি, একটু অঙ্ক করতে করতে বোঝা যাচ্ছে সেটা। কারণ ভিএস বাই এফএন করলে উল্টো এসছে, ডিটি ডিসাই এসছে, তাহলে এফএন বাই ভিএস করলে সঠিকটা আসতো। তার মানে এটুকুনি একটা অবজারভেশন আমরা পাচ্ছি, যে এফএন বাই ভিএস করলে, অর্থাৎ নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন বাই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা যদি করি তাহলে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ ডিসাই ডিটি পাচ্ছি, তাই তো। এটা একটা অবজারভেশন এখান থেকে আমরা করতে পারি অঙ্কটা থেকে। যাই হোক, এখানে ডিটি ডিসাই ইকুয়ালস টু ল্যামডা পেয়ে গেছি, ডিটি ডিসাই ইকুয়ালস টু ল্যামডা, তার মানে ডিসাই ডিটি ইকুয়ালস টু 1/ল্যামডা। ওকে, তার মানে ডিসাই ডিটি ইকুয়ালস টু মিউ ধরে নিচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট এখান থেকে পেয়ে গেলাম। তো মনে হয় মোটামুটি আগের মতো করে। এবার প্রথম দিকে রয়েছে, এখানটাতে যেটা রয়েছে দেখ,
এই লাইনটাকে একটা নাম্বারিং করে রেখে দে, এটাকে 1 নম্বর দে, হয়েছে? এটাকে 1 নম্বর দিয়ে লেখ, ফ্রম 1 we get v into dvds equals to k, dv into dvds, আর এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখ, v into dvds equals to k। আমাদের মোট কথা v থাকবে না ইকুয়েশনে, ইকুয়েশনে কোনো মতেই আর v থাকবে না লাস্টে গিয়ে, মানে যেভাবে আগেরটা সলভ করলাম। তাহলে v dv equals to k ds, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন আমরা এখন করি তাতে জিনিসটা কি একটু জটিল হয়ে যাবে, স্কোয়ার বাই 2 চলে আসবে, ওদিক থেকে এস আসবে। আচ্ছা, তোরা একটা কাজ করতে পারিস, এই সমস্ত তো ঝামেলায় না গিয়ে ভি ইন্টু ডিভিডিএস কে আমরা, ভি মানে আবার হচ্ছে ডিএস ডিটি, ডিএস ডিটি ইন্টু ডিভি ডিএস ইকুয়ালস টু কে। তাহলে এটা আমরা এটা লিখতে পারি কি, আগে বল, ডিভি ডিটি ইকুয়ালস টু কে লেখা যাবে কিনা বল এটুখানি। হ্যালো, হ্যাঁ যাবে। তো ডিভি ডিটি যদি কে লিখে দিস তোরা, তাহলে সেটাকে ডিভি ডিএস, ডিভি ডিসাই ইন্টু ডিসাই ডিটি, আমি চাইছি যে যতটা সম্ভব কনস্ট্যান্ট গুলো নিয়ে আসতে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সহজ হবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে ডিভি ডিসাই, আর ডিসাই ডিটি মানে ওদিকে আবার মিউ হয়ে রয়েছে, তাহলে এটা করতে পারি। আমরা ডিভি ইকুয়ালস টু কে বাই মিউ ডিসাই, দেখ অনেকটা কিন্তু ছোট হয়ে গেল, এটা আমরা ইউজ করলাম ইউজিং টু, তার মানে এখানে পেয়ে যাচ্ছে ভি, আর এটাকে চাইলে কে এ নাম দিয়ে দিতে পারিস, এস আই প্লাস একটা কোনো বি, ঠিক আছে? ভি ইকুয়ালস টু এস আই প্লাস বি। তাহলে দিস ইমপ্লাইজ ভি মানে আবার ডিএস ডিটি, ভি মানে আবার ডিএস ডিটি এ, ওদিকে রয়েছে সাই, এদিকে আছে সাই আছে, প্লাস কত বি, আমার কোন রকম ভাবেই টি সেখানে থাকবে না, কারণ ইকুয়েশনটা ইন্ট্রিনসিক মানে এস আর সাই থাকবে, ভি টি কিচ্ছু আসবে না অন্য কিছু। তো আমি তার জন্য করছি ডিএস ডিসাই ডিসাই ডিটি। তোরা যদি সহজ ভাবে আরো করতে পারিস করতে পারবি, যদি অন্য কোন রিলেশন গুলোকে এদিক ওদিক করে কাজে লাগিয়ে যদি আরো সহজে নিয়ে চলে আসতে পারিস, সেটাও সম্ভব। ডিএস ডিসাই, আর ওদিকে ডিসাই ডিটি মানে আবার আবার মিউ, ঠিক আছে? আবার মিউ, এটাকে তো মিউটা পরে ধরলেই ভালো হতো, মানে এটাকে পরে ধরলে ভালো হতো, যাই হোক, এস আই প্লাস বি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিএস ডিসাই। তাহলে এক কাজ করি তো, তাহলে ডিএস ডিসাই করলে এসে যাবে হচ্ছে তোর এ ড্যাশ বাই মিউ সাই প্লাস বি ড্যাশ বাই মিউ। তাহলে দিস ইকুয়ালস টু ডিএস ইজ ইকুয়ালস টু এ সাই ডি সাই প্লাস বি ডি সাই, হোয়ার এ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি এ ড্যাশ বাই মিউ, বি ইকুয়ালস টু ধরে নিই বি ড্যাশ বাই মিউ। তাহলে আমরা যদি এবার ইন্টিগ্রেশন করে দিই এখানে, তাহলে পেয়ে যাবো হচ্ছে এস ইকুয়ালস টু এ সাই স্কোয়ার প্লাস বি সাই, ইনফ্যাক্ট এ সাই স্কোয়ারও না, এ সাই স্কোয়ার বাই 2, ঠিক আছে? ভালো ফর্ম আর কোনোভাবেই আনতে দেবে না, আবার 2 চলে এলো একটা, প্লাস সি, আরো অ্যাডজাস্ট করলে এসে যেত, ওটা অসুবিধা কিছু নেই। ব্যাস এরকম ফর্ম আসছে, আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তোর ইয়ে টাইপের আসছে, প্যারাবোলার মতো একটা প্যারাবোলিক ইকুয়েশন টাইপের আসছে, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা হচ্ছে মাঝখানে মাঝখানে তোদের কনস্ট্যান্ট চেঞ্জ করার দরকার নেই, এতে বোঝা যাচ্ছে না ভালো করে। তোর কে বাই ইউ মিউ আছে, তো কে বাই মিউ ধরেই করে যাবি,
লাস্টে গিয়ে একবারে যা আসবে সেটাকে টোটালটাকে এ ধরে নিবি। যেমন আমি যদি লাস্টে কি করতাম, তাহলে 2 সহ একটা কে ধরে নিতাম, তাহলে দেখতে ভালো লাগতো। বোঝা গেছে? ওতে কিছু ধরতে যাবে এরকম কোনো কথা নেই। তাহলে লিখে রাখ, দিস ইজ দি রিকোয়ার্ড ইন্টেন্সি ইকুয়েশন। মাঝখানে মাঝখানে কিছু ধরতে হবে না, নিজের লাস্টে গিয়ে যা আসবে সেটাকে সাই স্কোয়ার টোটাল কোএফিসিয়েন্টটাকে এ ধরে নিলি, পরেরটাকে বি সি এরকম ভাবে করে যাবে। বোঝা গেছে অঙ্কটা? হুম। আচ্ছা, আচ্ছা এরপরে যা আছে সেগুলো একটু বড় বড় অঙ্ক এই চ্যাপ্টারের, সেটা পরের ক্লাসে করাবো। মোটামুটি থিওরিটা আর এই অঙ্কগুলো দেখবি ভালো করে। লজিক ক্যান্সেল করছি।